আমি মীরা। ছোটবেলা থেকেই আমার জীবনের একটা ছবি ছিল, যেটা অন্য সব মেয়েদের মতো আমাকেও শেখানো হয়েছিল। বিয়ের পর নাকি নতুন জীবন শুরু হয়, নতুন একটা পরিবার, নতুন একটা ঘর, আর সাথে একজন সঙ্গী, যার সাথে হাত ধরে চলবো সারা জীবনের পথ। আমার বিয়েটা যেন সত্যি স্বপ্নের মতো শুরু হয়েছিল। রাজীবকে প্রথমবার দেখে মনে হয়েছিল এই মানুষটাই বুঝি আমার বাকি জীবনের ভরসা। শ্বশুরবাড়ির লোকজনও প্রথম কদিন হাসি মুখেই স্বাগত জানিয়েছিল। আমি সেদিন সিঁদুর, শাখা, লোহার চুড়ি পরে নিজের দিকে আয়নায় তাকিয়ে ভেবেছিলাম এটাই আমার নতুন পরিচয়। নতুন করে আমি কে সেদিন জানলাম। বিয়ের প্রথম কয়েকটা দিন যেন রঙিন ছবির মতো কেটে যাচ্ছিল। রাজীব তখন প্রতিদিন অফিস থেকে ফিরে আমার সাথে গল্প করত, হাঁটতে নিয়ে যেত, হঠাৎ করে আইসক্রিম খাওয়াতো। রাতে আমি রান্নাঘরে ঢুকলেই বলতো, তুমি এখন বিশ্রাম নাও, তোমার হাতের কাজের জন্য সময় আছে অনেক। তখন মনে হয়েছিল আমি ভাগ্যবান। মনে হয়েছিল সংসার এত সুন্দর হলে আমি সব ঝড় সামলে যেতে পারবো। কিন্তু সেই সময় আমি জানতাম না সংসারের আসল ছবি তখনও তো আমি দেখিনি। আমি তখনও জানতাম না বিয়ের প্রথম কদিনই শুধু ফুলের মতো হয়, তারপর একসময় ফুলের নিচে কাঁটাগুলো বেরিয়ে আসে। বিয়ের প্রথম কয়েকটা দিনের মতো যদি পুরো জীবনটা চলতো, হয়তো আজ গল্পটা একেবারেই অন্যরকম হতো। কিন্তু সেই সুখের দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে গেল। একদিন সকালে আমি রান্নাঘরে নেমে প্রথমবার নিজের হাতে রান্না করলাম। মনের আনন্দে সব সাজিয়ে দিলাম টেবিলে। শাশুড়ি এসে প্রথমেই বললেন, রান্নার রংটা এত ফ্যাকাশে কেন? বিয়ের পর এই প্রথম রান্না তোমার, একটু যত্ন করে করলে কি ক্ষতি হতো? আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। ভেতরে ভেতরে বুকটা হু হু করে উঠছিল। মনে হচ্ছিল প্রথম রান্নাটা প্রশংসা পাবে, কিন্তু পেলাম না। রাজীবের তখন অফিসে যাওয়ার তাড়া ছিল। কিছু না বলেই বেরিয়ে গেল। সেদিনই প্রথম বুঝলাম সব জায়গায় আমার মতো মানুষ ভাববে না। আমার ভালো লাগা মানেই সবার ভালো লাগা নয়। এরপর থেকে প্রায়ই শাশুড়ির খুঁতখুঁতে স্বভাবের সামনে পড়তে লাগলাম। তোমার শাড়ি এভাবে পরা ঠিক না, এত রাতে ফোনে কার সাথে কথা বলো? তোমার মায়ের বাড়ি এত ফোন করো কেন? প্রথম প্রথম মনে হতো এগুলো স্বাভাবিক, নতুন বউকে একটু মানিয়ে নিতে হয়। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছিলাম এটা মানিয়ে নেওয়া নয়, এটা ধৈর্যের পরীক্ষা। আমার স্বামী রাজীব প্রথম দিকে আমাকে বোঝাতো সব ঠিক হয়ে যাবে, মা নতুন বউকে সময় দেবে। কিন্তু আমি ধীরে ধীরে বুঝতে লাগলাম কিছু কিছু ব্যাপার সময় দিলে মেটে, আর কিছু কিছু ব্যাপার সময়ের সাথে শুধু গভীর হয়। সেই দিনই প্রথম আমি আমার সংসারের আসল রং দেখতে শুরু করলাম। এটা আর কেবল সাজানো ঘর ছিল না, এটা ছিল এক অজানা লড়াইয়ের মঞ্চ। আমার সংসারের আসল লড়াই শুরু হয়েছিল টাকার জন্য। রাজীবের চাকরি ভালো ছিল, কিন্তু স্থায়ী ছিল না। মাসের প্রথম দিকে খরচ ঠিকঠাক চললেও মাসের মাঝেই হিসাব গন্ডগোল হয়ে যেত। আমি বিয়ের আগে এসব নিয়ে কখনো ভাবিনি। আমার বাবা সবসময় আমাদের প্রয়োজন মিটিয়ে দিতেন, তাই কখনো টাকার সংকট অনুভব করিনি। কিন্তু বিয়ের পর দেখলাম সংসারে সবকিছু হিসেব করে চলতে হয়। একদিন মনে আছে, মাসের মাঝামাঝি সময় বাজারের জন্য শাশুড়ি আমাকে কয়েকশো টাকা দিলেন আর বললেন মাসের বাকি দিনগুলো এই টাকায় চালাতে হবে। আমি টাকা হাতে নিয়ে হিসেব করতে বসে গেলাম, কিন্তু যতই চেষ্টা করি কোনোভাবেই খরচ মেলাতে পারছিলাম না। আমি নিজের শখ আহ্লাদ সব বাদ দিয়ে দিলাম। নতুন শাড়ি কেনা বন্ধ করলাম, নিজের প্রসাধনীর খরচও কমিয়ে দিলাম। অনেক সময় নিজের জন্য কিছুই চাইতাম না, শুধু সংসারের খরচ ঠিক রাখার জন্য। আমার কয়েকটা গয়না ছিল, বিয়ের সময় বাবা দিয়েছিলেন। আমি গোপনে সেগুলোর কিছু বিক্রি করে সংসারের ফাঁক ফোকর মেটাতাম। কাউকে কিছু বলতাম না, এমনকি রাজীবকেও না, কারণ আমি চাইতাম না ও বুঝুক সংসারের খরচ সামলাতে আমি কতটা ভেতরে ভেতরে ভেঙে পড়েছি। রাজীবও তখন অফিসে নিজের টেনশনে ডুবে থাকত। মাস শেষে বেতন এলেও অনেক সময় আগের ধার শোধ করতে গিয়ে কিছুই হাতে থাকতো না। আমি তাকে বোঝাতাম টাকা কম হোক, কিন্তু আমাদের সম্পর্ক যেন কম না হয়।
কিন্তু বুঝিনি টাকা কম হলে শুধু সংসারের খরচ কমে না, সম্পর্কের হাসি খুশি সময় সবকিছুই কমে আসে। টাকার অভাব সংসারের অনেক কিছু পাল্টে দিয়েছিল, কিন্তু আমি তখনও ভেবেছিলাম আমরা দুজনে মিলে সব খরচ সামলে নেব। কিন্তু একটা জিনিস আমি বুঝিনি, টাকার চাপ শুধু খরচ কমিয়ে দেয় না, মানুষের ভেতরের কথাগুলোও কমিয়ে দেয়। রাজীব আগের মতো আর কথা বলতো না, অফিস থেকে ফিরেই চুপচাপ বসে থাকতো। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করতাম, হ্যাঁ গো, সব ঠিক আছে তো? সে ছোট্ট করে বলতো, অফিসের কাজের চাপ আছে। আমি বুঝতাম এটা শুধু অফিসের চাপ নয়, এটা এমন এক নীরবতা যা ধীরে ধীরে আমাদের মাঝখানে দেওয়াল তুলছে। আগে রাতের খাবারের পর আমরা ঘন্টার পর ঘন্টা গল্প করতাম, এখন খাওয়া শেষ করেই সে ফোনে ব্যস্ত হয়ে পড়তো বা কখনো টিভির সামনে। আমি নিজের ঘরে একা বসে ভাবতাম, এটা কি সেই মানুষটা যার সাথে আমি জীবন কাটানোর স্বপ্ন দেখেছিলাম? ধীরে ধীরে নিজের মধ্যেও এক ধরনের শূন্যতা তৈরি হতে লাগলো। শাশুড়ি মায়ের সাথে সম্পর্ক আগের মতো উষ্ণ ছিল না, রাজীবের সাথে কথাবার্তাও কমে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমি এই সংসারে আছি, কিন্তু যেন কোথাও আমি হারিয়ে যাচ্ছি। একদিন আয়নায় নিজের দিকে তাকিয়ে আমি নিজেকে চিনতেই পারলাম না। আমার চোখের চারপাশে ক্লান্তি, চেহারায় হাসি নেই। মনে হচ্ছিল আমি কি শুধু সংসারের দায়িত্ব পালন করছি, নাকি আমি সত্যিই বেঁচে আছি। সেদিনই প্রথম আমি বুঝলাম, একাকিত্ব কোনো শূন্য ঘরে আসে না, একাকিত্ব আসে ভিড়ের মাঝেও, যখন সবচেয়ে কাছের মানুষটাও তোমাকে আর আগের মতো সময় দেয় না। যেদিন আমি আয়নায় নিজের দিকে তাকিয়ে নিজেকে চিনতে পারিনি, সেই দিনই ঠিক করেছিলাম আমি আর এভাবে থাকতে পারবো না। আমি বুঝে গিয়েছিলাম এই সংসারে সুখ খুঁজে পেতে হলে প্রথমে নিজের ভেতরে শক্তি তৈরি করতে হবে। আমার মা সবসময় বলতেন, মেয়েদের নিজের সম্মান নিজেকেই রক্ষা করতে হয়, অন্য কেউ তোমার হয়ে লড়াই করবে না। সেই কথাই যেন সেদিন বুকের ভেতর বাজতে লাগলো। আমি জানতাম রাজীবকে বদলাতে আমি বাধ্য করতে পারবো না, শাশুড়ি মাকে হঠাৎ করে পরিবর্তন করাও সম্ভব নয়, কিন্তু আমি নিজেকে তো বদলাতে পারি। আমি আমার পুরনো কম্পিউটার জ্ঞান মনে করতে শুরু করলাম। ধীরে ধীরে অনলাইনে ছোট ছোট কাজ খুঁজতে লাগলাম, ডেটা এন্ট্রি, ডিজাইন, কন্টেন্ট লেখা। প্রথম দিকে খুবই অল্প টাকা আসতো, কিন্তু সেটা ছিল আমার নিজের উপার্জন। আমি টাকা হাতে পেয়ে বুঝলাম এটা শুধু টাকা নয়, এটা আমার আত্মসম্মানের প্রতীক। প্রথমবার নিজের কিছু কেনার সময় আমি কারো কাছে হাত পাতিনি, সেই অনুভূতিটাই আমাকে আরো শক্ত করে দিল। রাজীব প্রথম দিকে অবাক হয়েছিল, তুমি কাজ করছো বলনি তো? আমি হেসে বলেছিলাম, সবকিছু বলার মতো সময় আসবে, আপাতত তুমি শুধু দেখো, আমি চেষ্টা করছি। আমার ভেতরে তখন একটাই ভাবনা, আমি আর শুধু সংসারের জন্য বেঁচে থাকা একজন নই, আমি নিজে নিজের জন্যও আছি। যখনই মনে হতো আমি ভেঙে পড়েছি, আমি একটাই নম্বরে ফোন করতাম, মায়ের কাছে। মা কখনো আমার কষ্ট পুরো জানতেন না, কিন্তু আমার গলার আওয়াজ শুনলেই বুঝে যেতেন কিছু একটা ঠিক নেই। মারে, তুই কেমন আছিস? আমি সব সময় বলতাম, ভালো আছি মা, কিন্তু মা যেন আমার চুপ থাকা শুনেই বুঝে যেতেন। মা একদিন বলেছিলেন, মেয়েদের সংসার মানে শুধু মানিয়ে নেওয়া নয়, নিজের জায়গা তৈরি করা। তুই তোর মতো করে বাঁচতে শেখ। সেই কথাটা যেন আমার মনের ভিতর আগুন জ্বালিয়ে দিয়েছিল। আমি ঠিক করলাম আমি শুধু অভিযোগ করব না, আমি নিজের ভেতর সেই শক্তি তৈরি করব যাতে আমাকে আর কেউ অবহেলা করতে না পারে। মায়ের উৎসাহে আমি নিজের কাজের সময় ঠিক করলাম, সকালে সংসারের কাজ শেষ করে বিকেলে নিজের কাজ। রাজীব বা আমার শাশুড়ি মা কেউ প্রথমে খুব একটা গুরুত্ব দেয়নি, কিন্তু ধীরে ধীরে দেখলাম আমার ছোট্ট ছোট্ট উপার্জন সংসারের কাজে লাগতে শুরু করেছে। মা আমাকে শিখিয়েছিলেন, নিজের আত্মসম্মান হারিয়ে দিলে সংসারের সুখও ধীরে ধীরে হারিয়ে যায়। তাই আমি সিদ্ধান্ত নিলাম, যতই কষ্ট হোক নিজের সম্মান আমি আর হারাবো না।
আমার ভেতরের সেই বদলটা বাইরে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করলো। প্রথম দিকে কেউ আমার কাজের দিকে খুব বেশি নজর দেয়নি, কিন্তু যখন দেখলো আমার সামান্য উপার্জনও সংসারের কাজে আসছে, তখন ধীরে ধীরে তাদের মনোভাব বদলাতে লাগলো। একদিন মনে আছে, রান্নাঘরে শাশুড়ি মা হঠাৎ বললেন, আজ বাজারটা আমি করব, তুমি তোমার কাজ করো, সময় নষ্ট করো না। সেদিন আমি অবাক হয়ে গিয়েছিলাম। এই প্রথম শাশুড়ি মা আমার কাজকে গুরুত্ব দিলেন। রাজীবও বদলাতে শুরু করলো। অফিস থেকে ফিরে আর চুপচাপ বসে থাকতো না। একদিন টেবিলে আমার ল্যাপটপ দেখে হেসে বলল, তোমার কাজের প্রেজেন্টেশনটা দারুণ হয়েছে। আমার ভেতরটা তখন গর্বে ভরে গিয়েছিল। আমি বুঝতে পারলাম, মানুষের চোখে সম্মান পেতে হলে আগে নিজের চোখে নিজের মূল্য তৈরি করতে হয়। ধীরে ধীরে সংসারের পরিবেশে চাপ কমলো। আগে যেখানে কথা কাটাকাটি বা নীরবতা থাকতো, এখন সেখানে নতুনভাবে বোঝাপড়া তৈরি হচ্ছিল। রাজীব আমার ছোট্ট ছোট্ট সাফল্যে খুশি হতো। শাশুড়ি মাঝে মাঝে আত্মীয়দের সামনে বলতেন, আমার বৌমা কিন্তু ঘর সামলে বাইরে থেকেও আয় করে। আমি তখন বুঝলাম, পরিবর্তন একদিনে আসে না, কিন্তু ধৈর্য ধরে নিজের জায়গা তৈরি করলে পরিবর্তন আসতে বাধ্য। যে সংসারে আমি প্রথম দিন নিজেকে অচেনা মনে করতাম, সেই সংসারেই ধীরে ধীরে আমি নিজের জায়গা ফিরে পেলাম। এখন আমি শুধু একজন বউ নই, আমি এই পরিবারের একজন প্রয়োজনীয় মানুষ। শাশুড়ি একদিন আত্মীয়দের সামনে বললেন, আমাদের মীরা শুধু সংসার সামলায় না, এখন ওর উপার্জনে অনেক কাজে সুবিধে হয়। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। যিনি একসময় আমার প্রতিটা কাজে খুঁত ধরতেন, আজ তিনিই আমার প্রশংসা করছেন। রাজীবও বদলেছিল। আগে যেখানে সংসারে টানাপোড়েন নীরবতা থাকতো, এখন আমার সাথে খোলাখুলি কথা বলতো। আমার সাফল্যে সে খুশি হতো। একদিন সে বলল, তুমি না থাকলে হয়তো আমি এতটা বুঝতেই পারতাম না সংসার কিভাবে সামলাতে হয়। আমার ভেতরে তখন এক অদ্ভুত স্বস্তি তৈরি হলো। এতদিনের কষ্ট, কান্না, একাকিত্ব সব যেন ধীরে ধীরে মুছে যাচ্ছিল। আমি বুঝলাম, এই সম্মানটা কোনো উপহার নয়, এটা আমার পরিশ্রম, ধৈর্য আর নিজের শক্তিতে দাঁড়ানোর ফল। আমার জীবনের এই কয়েক বছরের লড়াই আমাকে বদলে দিয়েছে। আমি শিখেছি, সংসার কখনোই শুধু সুখের গল্প নয়। এখানে থাকবে আনন্দ, কষ্ট, মান, অভিমান, আর্থিক চাপ, সম্পর্কের টানাপোড়েন, কিন্তু সবকিছুর মাঝেও বেঁচে থাকার নামই সংসার। সবচেয়ে বড় শিক্ষা আমি পেয়েছি, অন্যের ওপর সবসময় নির্ভর করে বাঁচা যায় না, নিজের ভেতরে শক্তি তৈরি করতেই হবে। আমি আগে ভাবতাম সংসারে ভালোবাসা থাকলেই সব সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু এখন জানি ভালোবাসা যেমন দরকার, তেমনি দরকার সম্মান আর বোঝাপড়া, এবং সবচেয়ে বেশি দরকার নিজের প্রতি নিজের বিশ্বাস। শাশুড়ির সাথে আমার সম্পর্ক আজ আগের চেয়ে অনেক ভালো। রাজীবও আমার সাথে সমানভাবে সংসারের দায়িত্ব ভাগ করে নেয়, কিন্তু আমি জানি এটা হঠাৎ করে আসেনি। এই অবস্থান আমি নিজের লড়াইয়ের মাধ্যমে অর্জন করেছি। আজ আমি আগের মীরা নই। আমি জানি কষ্ট আসবেই, কিন্তু আমি ভেঙে পড়ব না, কারণ আমি শিখেছি সংসারে টিকে থাকার সবচেয়ে বড় শক্তি আসে নিজের ভেতর থেকেই। আমার গল্প এখানেই শেষ নয়, কারণ সংসারের লড়াই কখনো শেষ হয় না। প্রতিদিনই নতুন চ্যালেঞ্জ আসে, কখনো ছোট, কখনো বড়, কিন্তু আজ আমি জানি এই লড়াইকে ভয় পাওয়ার কিছুই নেই। আজ আমি আর আগের মতো সেই ভীতু বৌমা নই যে নিজের কথা বলতেও ভয় পেত। আজ আমি নিজের ভেতরে শক্তি চিনেছি, নিজের জায়গা তৈরি করেছি, এবং সবচেয়ে বড় কথা, আজ আমি জানি আমি নিজের জন্য বেঁচে আছি। রাজীব, শাশুড়ি, সংসারের সব দায়িত্ব সবকিছুই আছে, কিন্তু এখন আমি জানি কিভাবে নিজের সম্মান বজায় রাখতে হয়। আমি শিখেছি সংসারে টিকে থাকার জন্য শুধু ভালোবাসা নয়, নিজের আত্মসম্মান আর নিজের জায়গা ধরে রাখা সমান জরুরি। লড়াই চলবে, কিন্তু আমি আর ভয় পাই না, কারণ আমি জানি যতক্ষণ আমি নিজের উপর ভরসা রাখবো, ততক্ষণ কোনো লড়াই আমাকে হারাতে পারবে না। আমি জানি তোমাদের অনেকেই হয়তো আমার মতোই গল্পের ভেতর দিয়ে যাচ্ছ, হয়তো তোমাদের লড়াই আমার থেকেও বড়। আমি শুধু একটা কথা বলবো, তোমাদের নিজের আত্মসম্মানটা কখনো হারিয়ে ফেলো না। সংসার মানে দায়িত্ব, মেনে নেওয়া, ভালোবাসা সবই ঠিক আছে,
কিন্তু মনে রেখো, নিজের সম্মান যদি হারিয়ে ফেলো তাহলে ধীরে ধীরে নিজের অস্তিত্ব হারিয়ে যাবে। কখনো ভাবো না তুমি একা। প্রতিটা মেয়ে নিজের জায়গা তৈরি করতে পারে যদি সে নিজের উপর ভরসা রাখে। তোমাদের শক্তি কারো হাতে নয়, তোমাদের ভেতরেই আছে। নিজের স্বপ্নগুলোকে চাপা দিও না, নিজের কষ্টগুলোকেও অদৃশ্য করে রেখো না। নিজের জন্য সময় রাখো, নিজের জন্য বাঁচো। কারণ একজন সুখী আত্মসম্মানী নারী সংসারকে সত্যিকারের সুখ দিতে পারে। মনে রেখো, সংসারের লড়াই চলবে, কিন্তু তুমি যদি নিজের জায়গা ধরে রাখো, কোনো লড়াই তোমাকে হারাতে পারবে না। এটাই আমার কথা, এক নারীর থেকে আরেক নারীর উদ্দেশ্যে। নিজেকে ভালোবাসো, নিজের জন্য বাঁচো, আর নিজের সম্মানকে সব সময় আঁকলে রেখো। কেমন লাগলো আমার কাহিনীটি অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।